এটা হচ্ছে Oppo Reno সিরিজের নতুন ফোন Oppo Reno 12 Pro 5G। আর এর সবথেকে হাইলাইটিং ফিচার্সটা হচ্ছে এআই আর এআই। কিন্তু এর এআই ফিচার্সের কথা শুনিয়ে Oppo এর দামটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে না তো, নাকি সত্যিই একটা ভ্যালু ফর মানি ফোন? সে তো টেস্ট করলেই বোঝা যাবে এআই ফিচার্স গুলো কেমন কাজ করে। আর যে মেন কারণে এই ফোনটিকে নিয়েছি, ক্যামেরা, সেটা কি ভালো ফটো তুলে দেয়? যে দামের মধ্যে এই ফোনটি আছে সে অনুযায়ী বাকি গেমিংও টেস্ট করো, সবকিছু একে একে দেখছি। কিন্তু তার আগে আনবক্সিং করি চলো। এটা হচ্ছে এর বক্স। এটা একটা রিটেল ইউনিট, অফলাইন থেকে কিনেছি দেখতে পাচ্ছ, তার জন্য উপরে লেখাই আছে কত জিবি কোন কালারের। তাছাড়া উপরে এই রেনো সিরিজ সাধারণত অফলাইনের মধ্যেই বিক্রি হয়। বাকি চলো আর একবার সিলটা কাটা যাক, কারণ দোকানি একবার সিল কেটে দিয়েছিল, আবার সিল লাগিয়ে দিয়েছে আর কি তোমাদের জন্য আনবক্সিং করার জন্য। আর এটা আমি ফার্স্ট কোনো ওপোর ফোন হাতে নেবো আর কি, তো দেখাই যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। স্পেশালি ক্যামেরার জন্য নেওয়া, তো ক্যামেরাতে কতটা কি আউটপুট দেবে দেখাই যাক। তো বক্সটা এবার ওপেন করা যাক। ও ভাই, উপরে রয়েছে ফোন, সাইডে রাখছি। আচ্ছা, আর কি কি আছে দেখাই। একটা টিপিউ কেস রয়েছে এর মধ্যে। ও তেরি ভাই, টিপিউ কেসটির স্টাইল আলাদা রকম একটু। উপরে একটা প্যাটার্ন রয়েছে দেখতে পাচ্ছ, এও বেশি দিন টিকবে না, রং চেঞ্জ করে নেবে তোমার ক্রাশের মতো। বাকি 80 ওয়াটের সুপার ফুক চার্জার রয়েছে, তার সাথে টাইপ A to টাইপ সি কেবল রয়েছে এর মধ্যে। সিম ইজেক্টর পিন রয়েছে তার সাথে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এর মধ্যে জ্ঞানী পুস্তক দিয়েছে, যেটা তুমি পড়তে পারো যদি তোমার সময় থাকে। বাকি এগুলো সরিয়ে এবার মেন আসা যাক ফোনটির মধ্যে। ও ভাই, লাইট ওয়েট আর হালকাও রয়েছে ফোনটি। আমি যখন ভিডিও বা ফটোর মধ্যে দেখে মনে হচ্ছিল যেন ফোনটি বাল্কি হবে বা প্রচুর ভারী হবে, একটু মোটা মোটাও লাগছিল, কিন্তু না, লাইট ওয়েট রয়েছে এবং থিনও রয়েছে। ইন হ্যান্ড ফিল তো হেভি আছে। বাকি ডিজাইনের দিক থেকে ওপরের দিকে ম্যাট ফিনিশের সাথে আছে, যেটা হালকা স্লিপারি তো রয়েছে, তাই জন্য ব্যাক কভার ইউজ করবে। বেশি স্লিপারি নয়, তবু প্রথম একটু ইউজ করতে ভয় তো লাগে, কোথায় পড়ে যাবে। ব্যাক কভার পরিয়ে নিলে ফোনটিকে এইরকম দেখতে লাগে। এখন খুলে দেই। ব্যাক সাইডে নিচের দিকে আস্তে আস্তে দেখতে পাচ্ছ ডিজাইন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। উপরের দিকটা কেমন একটা চিকচিক করছিল, কিন্তু তারপরে দেখো একটা বর্ডার রয়েছে, যার উপর ব্র্যান্ডিং রয়েছে। আর এই যে বর্ডার আর বর্ডারের নিচটা গ্লসি হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট সহজেই ক্যাচ করে নেয়, মানে হাতের দাগ এসে যায় আর কি। বাকি এর যে কালার, এটার নাম হচ্ছে সানসেট গোল্ড। এছাড়াও আর একটা কালার রয়েছে ব্রাউন, কি একটা ভুলে গেছি, স্পেস ব্রাউন। ডিজাইনের দিক থেকে আমার ওকে লাগছে। যে কোনো একটা প্যাটার্ন ফলো করলে বেটার হতো। তিনটা এখানে ইউজ করেছে প্রায়। বাকি তোমার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। বাইরেটা তো দেখালে, এবার চলো ভিতরটা দেখি। পাওয়ার অন করা যাক। যতক্ষণ পাওয়ার হচ্ছে ততক্ষণ এর সাইডে যত ফুটাফুটি দিয়েছে সেগুলো নিয়ে বলে নেই। নিচ থেকে শুরু করি। সিম ট্রে রয়েছে, একটা মাইক্রোফোন, তার সাথে টাইপ সি পোর্ট আর স্পিকার। উপরের দিকেও স্পিকার রয়েছে, আয়ার ব্লাস্টার আর একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন আর পাওয়ার বাটন। আর লেফট হ্যান্ড সাইডে পুরো ফাঁকা। আর হ্যাঁ, এর যে ফ্রেমটাও না গ্লসি ফিনিশের সাথে আছে, তার জন্য এই ফ্রেমের মধ্যেও ফিঙ্গারপ্রিন্ট এসে যায়। এর মধ্যে তুমি ডুয়েল ন্যানো সিম লাগাতে পারবে। ফোন অন হয়ে গেছে। হ্যাঁ ভাই, ডিসপ্লে তো কড়া বাকের আছে। আর এর যে উপরের আর সাইডের বেজেলস আর নিচের যে চিন, একদম সেম প্রায়, নেই বললেই চলে, খুব পাতলা আর কি। তাছাড়া এটা একটা কার্ভ ডিসপ্লে ফোন, কিন্তু ফুললি কার্ভ ডিসপ্লে না, মানে কোয়াড কার্ভ ডিসপ্লে, যেটা ফুল কার্ভ ডিসপ্লে থেকে তো আলাদা লাগছে এবং দেখতেও ভালো লাগছে। 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটার ভালোই কালার কন্ট্রাস্ট রয়েছে। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সের দিক থেকে তুমি খুব ভালোই পেয়ে যাবে। ডিসপ্লে একদম সুপার রয়েছে। ইউটিউবের মধ্যে হাই 4K HDR সাপোর্ট করে। টিপিক্যাল ব্রাইটনেস 600 নিটস, আর এর যে পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। আউটডোরের মধ্যে ডিসপ্লে ভালো মতোই ভিজিবল, কোনো প্রবলেম হবে না আউটডোরের মধ্যে ইউজ করতে গেলে। ডিসপ্লে দেখে নিয়েছে, এবার চলে সাউন্ড টেস্ট করে দেখি। ভাই ভলিউম তো রয়েছে ভালো মতোই। উপর নিচে দুদিকেই স্পিকারের লাউডনেস প্রায় সমান, তবুও বটম সাইডেরটা একটু হালকা বেশি। বাই দ্য ওয়ে, ডলবি অ্যাটমস এখানে দিতে পারতো, যেহেতু এটা একটা 37,000 টাকার ফোন, সেই অনুযায়ী দেওয়াটা উচিত ছিল। বাকি স্পিকারের কোয়ালিটিতে নো ইস্যু, ভালো সাউন্ড পেয়ে যাবে। আচ্ছা, কানেক্টিভিটি নিয়ে কিছু খুচখাচ কথা বলে নেই। যেহেতু 5G ফোন, সব 5G ব্যান্ড আছে এর মধ্যে। 5G কানেক্টিভিটিতে কোনো প্রবলেম হবে না। ব্লুটুথ ভার্সন 5.4 এর সাথে আছে। ডুয়েল 4G ভোল্টি NFC এরও সাপোর্ট আছে। আর আয়ার ব্লাস্টার আছে বলেছি। হ্যাপটিক মানে ভাইব্রেশন মোটরের যদি
কথা বলি টাইপিং করার সময় সেটা ভালোই পেয়ে যাবে, মানে অসন্তুষ্ট হবে না আর কি। বাকি এর মধ্যে তুমি ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, প্যাটার্ন বা তুমি কোড যা ইচ্ছা লাগাতে পারো। ফিঙ্গারপ্রিন্ট আনলকে কোনো প্রবলেম নেই, ফাস্ট আর অ্যাকুরেট রয়েছে প্রত্যেকবার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা স্লাইটলি আরেকটু উপরে হলে ভালো হতো, নিচের দিকে রয়েছে, বাই দ্য ওয়ে যেটা ইউজ করতে করতে অভ্যেস হয়ে যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, রিফ্রেশ রেটটা বলা হয়নি। হায়ার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জের, লোয়ারটা হচ্ছে 60 হার্জের। কিন্তু তুমি যদি কোনো অ্যাপ ওপেন করো না তাতে 90 হার্জে চলে যায়। এবার কিছু কিছু অ্যাপস 120তেও চলে, বেশিরভাগ 90তেই চলে যায়। বাকি তুমি তো 60তেই ইউজ করবে ব্যাটারি বাঁচানোর জন্য। আচ্ছা হ্যাঁ, ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে এর মধ্যে, আর IP65 রেটিং এর সাথে আছে। কিন্তু কেন IP69 নয়? ওপো 28,000 টাকার ফোনে দিচ্ছ 69, ভালো মতোই মার্কেটিং করছো, এটাতে দিলে কি হতো 37,000 টাকার ফোন। যদিও IP65 ঠিকই আছে, হালকা ফুলকা জলের ছিটা থেকে বাঁচিয়ে নেবে, তবুও IP69টা দিতে পারতো ওপো এখানে। ইউএ যদি কথা বলি, কালার ওএস এর সাথে আছে, যেটার একটা জিনিস খুবই খারাপ লেগেছে আমার, সেটা হচ্ছে ব্লোটওয়্যার। অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে তো টোটালি আনএক্সেপ্টেড। বিভিন্ন প্রি ইনস্টল অ্যাপস রয়েছে, তার মধ্যে হট অ্যাপস, হট গেমস, স্ন্যাপচ্যাট, স্পটিফাই, আরো কিছু গেম টেম করে দিয়েছে, যেগুলোকে তুমি আনইনস্টল বা অফ করতে পারবে। তবুও একটা ক্লিন ফোন দেওয়া উচিত ছিল যত টাকা পে করছে এই ফোনটিতে। ইভেন ওপো তাদের নিজেদেরও কিছু অ্যাপ ঢুকিয়ে দিয়েছে, যেমন অ্যাপ মার্কেট, আবার তাদের নিজস্ব ব্রাউজার, মানে পুরো একটা ছোট লোকের ব্যবহার। বাকি অ্যান্ড্রয়েড 14 এর উপর বেস করে আছে, যার মধ্যে তুমি 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো চলো এবারে সব থেকে ইম্পর্টেন্ট আর যার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড, ক্যামেরা, সেটা টেস্ট করি। চলো কেমন হবে। একদিনের মধ্যে প্রায় 5-6 বালতি ফটো ভিডিও তুলে এই সিদ্ধান্তে এসেছি যে, কিন্তু তার আগে ক্যামেরা স্পেসিফিকেশনটা বলে নেই। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আছে, যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের উইথ ওআইএস, এবং আরো একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে, এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যা দিয়ে তুমি কিছু এই রকম ফটো তুলতে পারবে। প্রথমে নর্মাল ফটো দিয়ে চালু করি। ফটোর মধ্যে তুমি একটা জিনিস নোটিস করতে পারছো, কালার বুস্টেড লাগছে। হ্যাঁ একটু তো লাগছে, কিন্তু যেটা ভালোও লাগছে। আমি একটা জিনিস বলতে পারি যে ফটোর মধ্যে যে কালার গ্রেডিং সেটা খুব ভালো, কিন্তু ডিটেইলিং এর দিক থেকে দেখতে গেলে আমার মতে আর একটু বেটার হতে পারতো। প্রাইস পয়েন্টকে দেখতে গেলে খুব খারাপ বা খারাপ যে এমন না, নর্মাল কোনো অবজেক্ট যেটা শর্ট রেঞ্জে রয়েছে তার ফটো তুললে তাতে ভালোই ডিটেইলিং পেয়ে যাবে, কিছু মনে হবে না। কিন্তু আমি যখন হিউম্যানের ফটো তুলি তখন এই জিনিসটা নোটিস করেছি যে হিউম্যান স্কিনের যে ডিটেইল সেটা আর একটু বেটার হতে পারতো প্রাইস অনুযায়ী। বাকি পোর্ট্রেটের যদি কথা বলি, সেটা নর্মাল ফটোর তুলনায় আমার অনেকটাই বেটার লেগেছে। ভালোই এজ ডিটেকশন করতে পারে, 10টির মধ্যে 9টিতে ভালো করে দেবে, 1টিতে হতে পারে গড়বড় করে দেবে। বাকি ফটোর মধ্যে কালার ভালোই রয়েছে, ফেসকে স্লাইটলি হালকা স্মুথ করে দেয়। ফ্রন্টে 50 মেগাপিক্সেলের প্রাঞ্চল ক্যামেরা রয়েছে, যা দিয়ে কিছুটা এইরকম ফটো উঠবে, এগেইন ফেসকে স্মুথ করে দেয়। বাকি সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি আমার ডিসেন্ট লেগেছে প্রাইস অনুযায়ী। এজ ডিটেকশনের দিক থেকে ঠিকঠাকই করেছে পোর্ট্রেটে, কিন্তু ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিতে দেখো। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম, তোমার গ্রাম, আমার গ্রাম, এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও। 1080p 60 fps এ শ্যুট হচ্ছে, দেখতেই পাচ্ছ এর কোয়ালিটি ভালোই রয়েছে, কালার টালার ভালো মতোই লাগছে। আর এটা হচ্ছে 1080p 60 fps এ শ্যুট হওয়া ফ্রন্ট ক্যামেরার ভিডিও উইথ বোকে এফেক্ট, দেখতে পাচ্ছ ভালো মতোই ব্লার করছে ব্যাকগ্রাউন্ডকে। তুমি যদি সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ করতে চাও তো ভালোই ব্লগিং হবে, কিন্তু বাকি এর অডিও কোয়ালিটি বুঝতে পারছো কেমন রয়েছে। কোনো মাইক ইউজ করিনি, ফোনের মাইকেই অডিও রেকর্ড হচ্ছে, তো দেখে নাও কেমন লাগছে। বাকি ভিডিও কোয়ালিটি তো খুব ভালোই লেগেছে আমার সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে হাই 4K 30 fps এ শুট করতে পারবে, 60 fps হওয়াটা উচিত ছিল। তাছাড়া 4K তে স্টেবিলাইজেশনও পাবে না তুমি। ভিডিওর মধ্যে কালার কোয়ালিটি আই ক্যাচি রয়েছে, মানে দেখতে ভালোই লাগছে। আচ্ছা হ্যাঁ, ব্যাক সাইডের ক্যামেরাতে বোকে শুট করা হয়, কিন্তু ব্যাক সাইডে যখন তুমি বোকে শুট করতে যাবে তখন এই প্রবলেমটা আমি নোটিস করেছি যে ব্লারটা ঠিক করেছে, কিন্তু সাইডগুলোতে দেখতে পাচ্ছ ক্যামেরাটা ঝিলঝিল করছে। মেবি এটা লং ডিস্টেন্সে যাওয়ার জন্য, কারণ যখন কাছে এসে যাচ্ছে তখন এটা হচ্ছে না। বাকি ওভারঅল ভিডিওগ্রাফির দিক থেকে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা ভালো লেগেছে। ওপো V27 Pro Plus-এ যেমন IP রেটিং, প্রোটেকশনকে নিয়ে মার্কেটিং করেছে প্রচুর ওপো, এটার মধ্যে AI নিয়ে অনেক কিছু কারসাদি করেছে। যেমন ধরো ফটোর মধ্যে থেকে কোনো আনওয়ান্টেড অবজেক্ট
অবজেক্টকে তুমি ইজিলি রিমুভ করতে পারবে, বা ক্যামেরা দেখলেই যারা মুখ গলে দেয় তাদেরকেও সরিয়ে দিতে পারবে এক চুটকিয়ে। তাছাড়া কেউ যদি ফটো তোলার সময় ঘুমিয়ে যায় তাকেও জাগাতে পারবে। ততটা রিয়েলিস্টিক না, হ্যাঁ, তবু মনে হবে যে জেগে আছে মানুষটা ফটো তোলার সময়। বাকি ফোনটির মধ্যে একটা এআই স্টুডিও অ্যাপস রয়েছে, যার মধ্যে তুমি নিজের বিভিন্ন অবতার ক্রিয়েট করতে পারবে, নিজেকে মেয়ে বানাতে পারবে বা ছেলেকে ছেলে বানাতে পারবে, আরো অনেকগুলো এরকম অবতার রয়েছে বানাতে পারবে নিজেকে। কিন্তু একটা জিনিস আমি নোটিস করলাম যে প্রত্যেকবার নতুন অবতার ক্রিয়েট করতে গেলে তোমাকে 10টা করে ক্রেডিট খরচ করতে হবে। এর মধ্যে প্রথম থেকেই 5000 ক্রেডিট দিয়েছে, তো এবার যদি শেষ হয়ে যায় তখন কি হবে? টাকা দিয়ে কিনতে হবে তা জানি না, কিন্তু সাবস্ক্রাইব করতে গেলে টাকা লাগে না, সেটা ফ্রি করতে পারো। এবার তোমার যদি গেমিং এর কথা মাথায় আসে এই ফোনটিকে নিয়ে, তো আগেই বলে রাখি মোটেও চোখ তুলে তাকিও না এর দিকে, পাচ্ছ বলতে দূরে থেকেও। তবুও টেস্ট করে দেখাই যাক। পাবজি ওপেন করে নিয়েছি, প্রথমে সেটিংসটা দেখে নিই কত হাই সেটিংস দিয়েছে এর মধ্যে। স্মুথ এক্সট্রিমে খেলতে পারবো, হাই স্মুথ এক্সট্রিমে রয়েছে, ব্যালেন্স আলট্রা রয়েছে, এইচডিতেও আলট্রা। স্মুথ এক্সট্রিম ট্রাই করে দেখা যাক। আয় আজকে সামনে আসি সবকে উড়ে, প্রথম কিলি আমার, কোনো কথা হবে না। তাই স্মুথ তো আছে গেম প্লে এখনো পর্যন্ত। ঘরে ঢুকা মারবো আজ, সব তো দাঁড়িয়ে আছে, তাদের লবিতে ঢুকে গেছি। তাই কিল চুরি করে নিয়েছি একটা। গেম প্লে স্মুথ তো আছে। আরে আই কাইট পুরেছি, কোনো ল্যাগ বা জিটার তো নেই, মোটামুটি গেম প্লে স্মুথ আছে। কোথায় মারপিট হচ্ছে ভাই? একজন ওখানে লুকিয়ে আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, সব সব ক্যাম্প করে বসে আছে, দিচ্ছি। ভাই একসাথে 2-3টাকে দিয়ে দিয়েছিলাম। রিলোড 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 না, রিলোড না। মাঝে মাঝে কিন্তু ফ্রেম ড্রপ দেখা দিচ্ছে, হালকা ফুলকা ফ্রেম ড্রপ হচ্ছে। এখন 59 FPS চলছে, মাঝে মাঝে ড্রপ তো হয় ফ্রেম। বাকি ওভারঅল গেম প্লে ঠিকঠাক স্মুথ রয়েছে, কিন্তু তবু আগেও বলেছি এই ফোনটা আমি কোনোভাবেই গেমিং এর জন্য রেকমেন্ড করবো না। কারণ এর মধ্যে যে প্রসেসর দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, শেষে এনার্জি জুড়ে দিয়েছে। ছাড়ো এনার্জি আমার গেমই কি লেগেছে, এই যে ডাইমেনসিটি 7300 এটাই এখন 15-16 টাকার ফোনের মধ্যেই আসছে। আর তুমি যদি 30-35 টাকার মধ্যে একটা ভালো গেমিং ফোন খুঁজছো, তো এর থেকে বেটার অপশন পেয়ে যাবে মার্কেটে, আরো বেশি পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসরের সাথে আসে। কিন্তু এই ফোনটা গেমিং এর দিক থেকে না, কিন্তু ওভারঅল ফোনের পারফরমেন্সের যদি কথা বলি সেটা ভালো মতোই পেয়ে যাবে। এখনো পর্যন্ত ল্যাগ বা কোনো জিটার পাইনি ইউআই এর মধ্যে। কিন্তু হ্যাঁ, ক্যামেরা অ্যাপের মধ্যে আমি একটা জিনিস নোটিস করেছি যে মাঝে মাঝে ল্যাগ ফিল হয়, না হলে নর্মাল ডে টু ডে ইউজেসে ভালোই চলে যাচ্ছে। অ্যাপ ওপেন ক্লোজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং ভালোই হচ্ছে। তাছাড়া এর র্যাম ম্যানেজমেন্টটাও আমার খুব ভালোই লেগেছে, অনেকক্ষণ ধরে রাখে। আচ্ছা হ্যাঁ, অ্যাপ ওপেন ক্লোজ অ্যানিমেশনে দেখেছি যে ধরো কোনো অ্যাপস তুমি ফোনের হোম স্ক্রিনে রেখেছো, এবার সেটাকে যখন তুমি ক্লোজ করতে যাবে দেখবে খুব ভালো মতো অ্যানিমেট হয়ে ক্লোজ হচ্ছে। এবার কোনো একটা অ্যাপস হলো তোমার হোম স্ক্রিনের মধ্যে নেই, এবার সেটাকে যখন তুমি ক্লোজ করবে তখন এই অ্যানিমেশনটা দেখতে পাবে না, চপাক করে বন্ধ হয়ে যাবে। বাকি 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যা নর্মাল ইউজেসে ভালো মতোই চলে যায় দেখেছি যেটা। কিন্তু তুমি যদি প্রচুর হেভি টাস্ক করো তো দিনের শেষে একবার তোমাকে চার্জ দিতে হবে। 80 ওয়াটের সুপারবুক চার্জার দিয়েছে, যা দিয়ে অ্যারাউন্ড আমি দেখেছি যে 50 to 55 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। ওকে, এটাই হচ্ছে Oppo Reno 12 Pro কমপ্লিট রিভিউ। আমার তরফ থেকে যতটা পেরেছি ট্রাই করেছি এক্সপ্লেন করা। এবার এই ফোনটি যদি কনক্লুশনে আসা যায়, 37,000 টাকা দিয়ে এই ফোনটা কি কেনা ঠিক হবে? যার মেইন প্রায়োরিটি যদি হয় ক্যামেরা, তো তাহলে আমি বলবো না। হ্যাঁ মানছি, ফটোর মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর রয়েছে, স্পেশালি পোর্ট্রেট ফটোতে, ইভেন ভিডিওর মধ্যেও। কিন্তু ওই ওয়াও ফ্যাক্টরটা না কোথাও কমে যাচ্ছে যখন ভাবছি যে এই ফোনটির দাম 37,000 টাকা। কার্ড অফার লাগিয়ে হয়তো 2-3 হাজার টাকা কম পড়বে, কিন্তু তবুও কোথাও না কোথাও ডিটিএং লেভেলটা আর একটু বেটার হতে পারতো 37,000 টাকা অনুযায়ী ধরতে গেলে। বাকি প্রসেসরের কথা তো আমি ছেড়েই দিলাম, ডিজাইনটা ততটা অ্যাট্রাকটিভ না হলেও মোটামুটি ভালোই লেগেছে। এবার এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন, হতে পারে তোমার খুব ভালো লেগেছে, হতে পারে তোমার ভালো
নাও লাগতে পারে। বাকি ডিসপ্লের দিক থেকে আমার ভালোই লেগেছে। আর যদি তুমি বলো এআই ফিচার্স গুলোর কথা, তো আমি বলবো যে এআই ফিচার্স গুলো এই ফোনের মধ্যে দিয়েছে সেগুলো তুমি এখন বিভিন্ন ওয়েবসাইট বেরিয়ে গেছে, এআই ওয়েবসাইট, তার মধ্যে দিয়েই করতে পারবে। তো ওভারঅল যদি বলতে হয় 30,000 টাকার মধ্যে যদি এই ফোনটি আসতো সে অনুযায়ী গুড ফোন, স্পেশালি ক্যামেরার জন্য। কিন্তু 37,000 আমার মতে বেশি লেগেছে। বাকি তোমার কি লেগেছে সেটা তুমি কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে পারো। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, বাই। বাকি এর মধ্যে ফ্ল্যাশ লাইটও রয়েছে যেটা জ্বলেও সুদা।